Clarify 360, where knowledge meets clarity. এই ভিডিওটা তাদের জন্য ইন্ট্রোডিউস হয়েছে যারা সবে সবে অ্যাকাউন্টেন্সি শিখছে, যারা নতুন স্ট্রিম চেঞ্জ করেছে বা ইদার যারা ক্লাস 9 বা 10-এ উঠেছে, যারা স্ট্রিম চেঞ্জ করে অ্যাকাউন্টেন্সি নিয়েছে, কমার্স নিয়েছে, তাদের জন্য। তো এই ভিডিওটাতে আমরা সেইগুলোকে নিয়ে ডিসকাস করবো যেগুলো একদম বেসিক্স জিনিস অ্যাকাউন্টেন্সি, যেগুলো একদম জানতে লাগবেই, যেগুলো একদম স্টার্টিংয়ে জানতে হবেই, নাহলে অ্যাকাউন্টেন্সি করাই যাবে না, অ্যাকাউন্টেন্সি নিয়ে যাতে আগানোই যাবে না। তো যেগুলো একদম বেসিক্স জিনিস সেগুলো, তো এখানে আমরা সেইগুলো কভার করবো। যেমন জার্নাল এন্ট্রিসে কী করে জার্নাল এন্ট্রি পাস করতে হয়, বা কোনটাকে ডেবিট ধরতে হয়, কোনটাকে ক্রেডিট ধরতে হয়, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, তো এইগুলোকে নিয়ে ডিসকাস করবো। তো শুরু করা যাক। প্রথমেই আমরা অ্যাকাউন্টেন্সির যে 3টে গোল্ডেন রুলস, সেই গোল্ডেন রুলসের ব্যাপারে ডিসকাস করবো। 3টে গোল্ডেন রুল 3খানা ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্টস নিয়ে ডিল করছে। একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট নিয়ে ডিল করছে, একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট নিয়ে ডিল করছে, একটা পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে ডিল করছে। তো রিয়েল অ্যাকাউন্টটা কী, ফার্স্টে আমরা দেখবো রিয়েল অ্যাকাউন্টের ডেফিনেশনটা কী, ডেফিনেশন না, বা রিয়েল অ্যাকাউন্টের মানেটা কী সেটা আমরা দেখবো। রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে সেই অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা কোম্পানির অ্যাসেটস বা কোম্পানির লায়াবিলিটিসের সঙ্গে ডিল করে, যে অ্যাকাউন্টটা কোম্পানির অ্যাসেটস বা লায়াবিলিটির জন্য ডিল করে। সেটা ফার্নিচার হতে পারে, সেটা ট্যাঞ্জেবল অ্যাসেট বা ইনট্যাঞ্জেবল অ্যাসেট হতে পারে। ইনট্যাঞ্জেবল অ্যাসেট মানে যেগুলোকে আমরা জানি বা মানে যেগুলো দেখতে পাই না, ছুঁতে পাই না। আর ট্যাঞ্জেবল অ্যাসেট মানে হচ্ছে যেগুলো আমরা দেখতে পাবো, ছুঁতে পাবো। ইনট্যাঞ্জেবল অ্যাসেটসের মধ্যে কী কী আসছে, গুডউইল আসছে, ট্রেডমার্ক আসছে। গুডউইল মানে কি, গুডউইল মানে কোম্পানির একটা ভালো ভাবমূর্তি। একটা কোম্পানি যেমন হলদিরাম প্রভুজি বা অনেক বড় বড় কোম্পানিজ আছে, যেমন ধরো টাটা বা রিলায়েন্স, এই কোম্পানি এত বছর ধরে ওয়ার্ক করেছে, আমরা এদেরকে চিনি, এদের একটা সম্মান আছে মার্কেটে, সেই সম্মানটাই হচ্ছে গুডউইলটা। আর ট্রেডমার্ক, যেমন ট্রেডমার্কের মধ্যে সিম্বলস পড়ছে, একটা পার্সোনালাইজেশন থাকে, যে এই কোম্পানি এরকমভাবে কাজ করে, এর ওপর এরকম একটা সিম্বল থাকে। হলদিরামের ট্রেডমার্ক আছে, হলদিরামের যে লেখার স্টাইল, টাটা ট্রেডমার্ক আছে, টাটাতে টিএ লেখা থাকে। তো সেগুলো হচ্ছে ট্রেডমার্ক বা পেটেন্টস। পেটেন্টসও থাকতে পারে। পেটেন্টস কি, পেটেন্টস মানে হচ্ছে একটা কোম্পানি লাইসেন্স নিয়ে রাখে যে এই প্রোডাক্টটা শুধুমাত্র আমিই বানাতে পারবো, এছাড়া আর কেউ বানাতে পারবে না। যেমন আইফোনের iOS, যে অ্যাপেল কোম্পানির iOS সব যে অপারেটিং সিস্টেমটা, তো সেটাতে শুধুমাত্র অ্যাপেল কোম্পানি iOS বানাতে পারবে, এছাড়া অন্য কোনো কোম্পানি iOS বানাতে পারবে না। এরকম হচ্ছে পেটেন্ট, যে মানে আমি একাই অধিকার এই জিনিসটা বানানোর জন্য। তো যাই হোক, রিয়েল অ্যাকাউন্টস আমাদের ট্যাঞ্জেবল বা ইনট্যাঞ্জেবল লায়াবিলিটিস বা অ্যাসেটস নিয়ে ডিল করে। তারপর হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা সব ধরনের এক্সপেন্স বা গেনস সেইগুলোকে নিয়ে ডিল করে। নমিনাল অ্যাকাউন্টটা আমাদের যে বিজনেসের বিভিন্ন রকম এক্সপেন্স আমরা নোট করি, বিভিন্ন রকম ইনকামস আমরা, গেনস আমরা নোট করি। তারপর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট যেগুলো বিভিন্ন লোকেদের অ্যাকাউন্ট বানায়, মানে বিভিন্ন শুধু লোক না, বিভিন্ন ইন্ডিভিজুয়াল বা ব্যাঙ্কস তাদের অ্যাকাউন্ট বানায়। পার্সোনাল অ্যাকাউন্ট একটা মানে ইন্ডিভিজুয়াল ধরে আগানো হয়। ধরো সেটা কোনো ব্যাঙ্ক হতে পারে, সেটা কোনো মানে নিজেরা মানুষ হতে পারে, সেটা ক্রেডিটার হতে পারে একটা। তো এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তো যাই হোক, ফার্স্টে রিয়েল অ্যাকাউন্টের যে গোল্ডেন রুলটা, সেটা হচ্ছে বলেছে ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট। মানে যখন কিছু জিনিস কোম্পানিতে আসছে, যখন কিছু জিনিস কোম্পানিতে ঢুকছে বা যে কোনো জিনিস কোম্পানিতে বাড়ছে, সেই জিনিসটাকে আমি ডেবিট করব। আর যখন কিছু জিনিস কোম্পানি থেকে বেরিয়ে যাচ্ছে বা কোম্পানির কমে যাচ্ছে, তখন সেটাকে আমি ক্রেডিট করে দেবো। যেমন সাপোজ যদি কোম্পানিতে ক্যাশ কেউ আনে বা ক্যাশ আসে, তাহলে ক্যাশটাকে আমি ডেবিট করব। আর সাপোজ যদি কোম্পানি থেকে ক্যাশটা খরচা হয়ে যায়, ক্যাশটা বেরিয়ে যায়, তাহলে ক্যাশটাকে আমি ক্রেডিট করে দেবো। ক্যাশটা আমাদের কাছে একটা অ্যাসেট, তো অ্যাসেটটা রিয়েল অ্যাকাউন্টের আন্ডারে পড়বে। তো ক্যাশ যখন আসছে তখন ক্যাশটাকে ডেবিট করবো, ক্যাশ যখন চলে যাবে কোম্পানি থেকে তখন ক্যাশটাকে আমি ক্রেডিট করবো। আচ্ছা, ফিক্সড অ্যাসেটসটাও তো অ্যাসেটসের মধ্যে পড়ে যাচ্ছে। এর মধ্যে ফার্নিচার আছে, মেশিনারিজ আছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এগুলো আছে। সেই অ্যাসেটস যখন বাড়ছে বা অ্যাসেটস নতুন কোম্পানি কিনছে, তখন অ্যাসেটের যে অ্যাকাউন্টটাকে সেটাকে ডেবিট করবো। আর যখন অ্যাসেট বিক্রি হয়ে যাচ্ছে বা অ্যাসেট কমে যাচ্ছে, ক্যাশ কমে যাচ্ছে এরকম ধরনের, তখন আমরা অ্যাসেটটাকে ক্রেডিট করে দেবো। আচ্ছা, নমিনাল অ্যাকাউন্ট কি? নমিনাল অ্যাকাউন্টে বলেছে ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস, ক্রেডিট অল ইনকামস অ্যান্ড গেইনস। এখানে মানে কি বলছে, যে কোনো রকমের খরচা, আবার লসটাও তো কোম্পানির কাছে একটা খরচাই না, তো যে কোনো ধরনের খরচা সেগুলোকে আমরা ডেবিট করব। আর যে কোনো ধরনের ইনকাম, গেন, প্রফিট বা গেনটাও কিন্তু কোম্পানির কাছে একটা ইনকামই, তো সেই ইনকামগুলোকে আমরা তখন ক্রেডিট করব। সাপোজ আজকে আমি র মেটেরিয়ালস কিনছি, তখন আমরা পারচেস করছি, তার মানে র মেটেরিয়ালস কিনছি মানে কি, পারচেস করছি। পারচেস করলে আমার সাথে তারা খরচা, পারচেস করলে আমার কাছে খরচা হবে, তখন পারচেসকে সবসময় ডেবিট করা হয়। যেমন বা সেলস করছি, সেলস করলে কি হয়, বিক্রি করলে আমি টাকা পাবো, তাহলে সেলসটা আমার কাছে একটা ইনকামের রাস্তা, সেলসটা আমার কাছে একটা ইনকাম। তো সেলসটাকে আমরা যখন হবে তখন ক্রেডিট করব। যখন আমি বিক্রি করছি কিছু জিনিস, তখন সেলস অ্যাকাউন্টটাকে কী করবো, ক্রেডিট করব।
এবার পার্সোনাল অ্যাকাউন্টে কী বলছে, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। পার্সোনাল অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়ালি ডিল করে। ইন্ডিভিজুয়াল মানে সবসময় যে মানুষই হতে হবে তার কোনো ব্যাপার নেই। মানুষ ছাড়া সেটা ব্যাংক হতে পারে, কোনো ইনস্টিটিউট হতে পারে, কোনো অন্য কোম্পানি হতে পারে, সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট সেই ব্যক্তি বলতে শুধুমাত্র হিউম্যান বিংস না, যে কোনো রকমের যার থেকে নিচ্ছি মানে সেটাকে একটা ইন্ডিভিজুয়াল বা এন্টিটি ধরা হচ্ছে, তখন সেটাকে আমরা পার্সোনাল অ্যাকাউন্টে ডিল করি। তাই বিভিন্ন এন্টিটিসের ওরা মানে অ্যাকাউন্টসটা রাখে। যেমন সেটা কোনো ক্রেডিটারের হতে পারে, কোনো ডেটার্সের হতে পারে। এবার বলছে এখানে কি, ডেবিট দ্য রিসিভার, যে জিনিসটা রিসিভ করছে তার অ্যাকাউন্টটাকে আমরা ডেবিট করব। আর যে জিনিসটা দিচ্ছে, মিস্টার এক্সকে আমি টাকা দিচ্ছি, তাহলে কি হচ্ছে, মানে আমি বলতে বিজনেস, মিস্টার এক্সকে বিজনেস টাকা দিচ্ছে, তাহলে কি হয়, যে মিস্টার এক্স তাহলে টাকাটা রিসিভ করছে, সেক্ষেত্রে আমি মিস্টার এক্সকে ডেবিট করব। আবার মিস্টার এক্স যদি বিজনেসকে কোনো টাকা দেয়, সেক্ষেত্রে আমি কী করবো, মিস্টার এক্স তাহলে গিভার হয়ে যাচ্ছে, তখন মিস্টার এক্সকে ক্রেডিট করব। তো সেটা জার্নাল এন্ট্রি করতে করতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি এগুলোতেই ফ্লুয়েন্সি আসবে। তো আমি ফার্স্টে জার্নাল এন্ট্রি করার সময় কি ফরম্যাট হয় সেই ফরম্যাটটা দেখাই। এটা হচ্ছে ফরম্যাট অফ জার্নাল এন্ট্রি। এই ফরম্যাট অফ জার্নাল এন্ট্রিতে আমরা ফার্স্টে এই ফরম্যাটটা একটু বুঝে নিই। ফরম্যাটের মধ্যে ফার্স্টে আমরা মানে এই কটা কলমস হবে। ফার্স্টে আমরা ডেটের কলম থাকবে, একটা ডেট। তারপরে হচ্ছে পার্টিকুলার্স, যেখানে আমরা মেন জার্নাল এন্ট্রিটা লিখবো। তারপর হচ্ছে লেজার ফোলিওর একটা কলম থাকবে। তারপরে ডেবিট সাইড, ক্রেডিট সাইড। এবার ডেবিটটা কিন্তু এরকম না যে ডান দিক বাঁদিক যেখানে ইচ্ছা লিখতে পারবো। ডেবিটটাকে কিন্তু অলওয়েজ বাঁদিকে লিখতে হবে, ক্রেডিটটাকে অলওয়েজ ডান দিকে লিখতে হবে। আর ডেবিটের এন্ট্রিগুলোকে আমরা লাস্টে ডিআর বলে লিখি। ডিআরটা হচ্ছে ডেবিটের শর্ট ফর্ম করে লেখা হয়। যখন জার্নাল এন্ট্রি পড়া হয় তখন মানে দুখানা এন্ট্রি পাস হয়। আমি বললাম না, মিনিমাম দুখানা এন্ট্রি পাস হবে যে কোনো জার্নাল এন্ট্রিতে। দুখানা সাইড থাকে, প্রত্যেক ট্রানজ্যাকশনের জন্য জার্নাল এন্ট্রি হয়। আর প্রত্যেক ট্রানজ্যাকশনে মিনিমাম দুখানা এন্ট্রি তো হবেই, মানে দুখানা সাইড থাকবেই। একটা ডেবিট সাইড থাকবে, একটা ক্রেডিট সাইড থাকবে যে কোনো এন্ট্রিতে। তো যেটা ডেবিটের এন্ট্রিটা সেটা ওপরের দিকে লিখতে হয়, ক্রেডিটটা পরে লিখতে হয়। ডেবিটের সময় ডট ডিআর দিলে বুঝতে হবে এটা ডেবিট। আর ক্রেডিটের সময় আমরা 2 দিয়ে শুরু করি। যে কোনো ডেবিট এন্ট্রি শেষ হয় ডট ডিআর দিয়ে, আর ক্রেডিট এন্ট্রি সবসময় শুরু হবে 2 দিয়ে, TO2 দিয়ে। এই যে TO2 দিয়ে সবসময় ক্রেডিটের এন্ট্রি শুরু হবে। তো তারপরে ডেবিটের যে অ্যামাউন্টটা হবে, ডেবিটের এন্ট্রির জন্য যে অ্যামাউন্টটা হবে সেটা এখানে লিখতে হবে। আর ক্রেডিটের যে এন্ট্রি যে অ্যামাউন্টটা সেটা ডান দিকে লিখতে হবে। এই সোজাসুজি যদি এখানে এটা যদি ডেবিটের এন্ট্রি হয় তাহলে সোজাসুজি এখানে এই কলমে ডেবিট কলমে লিখতে হবে। আর এটা ক্রেডিটের এন্ট্রি হলে এখানে ক্রেডিট কলমে ওই সোজাসুজি লিখতে হবে অ্যামাউন্টটা। আচ্ছা, এবার বলেছে একটা ইম্পর্টেন্ট, তিনটে নিচে যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আছে দেখে নিই আমরা। বলছে ফর ইচ জার্নাল এন্ট্রি দ্য টোটাল ভ্যালু অফ দ্য ডেবিট সাইড শুড ম্যাচ উইথ দ্য টোটাল ভ্যালু অফ দ্য ক্রেডিট সাইড। বলছে প্রত্যেক কটা এন্ট্রিতে আমি যেমন বললাম একটা ডেবিট হবে, একটা ক্রেডিট হবে, মানে মিনিমাম একটা ডেবিট হবেই আর মিনিমাম একটা ক্রেডিট হবে। দুখানা পার্সপেক্টিভ বা দুখানা সাইড থাকবেই, ডেবিটের সাইড একটা, ক্রেডিটের সাইড একটা। এবার হতে পারে দুখানা তিনখানা ডেবিট সাইড কিন্তু একটা ক্রেডিট সাইড। আবার এটা হতে পারে 2-3টে ক্রেডিট সাইড কিন্তু একটা ডেবিট সাইড, একটা ডেবিট। তো কিন্তু বলছে যে ডেবিট সাইডে টোটাল করলে যতটা হবে আর ক্রেডিট সাইডে টোটাল করলে যতটা হবে সেই দুখানাকে সমান হতে হবে। যে কোনো জার্নাল এন্ট্রি, যে কোনো এন্ট্রি ডেবিটের টোটালটা আর ক্রেডিটের টোটালটা দুখানাকে যোগ করলে যেন ইকুয়াল হয়, এটাই ফার্স্টে বলছে। তো ফর ইচ জার্নাল এন্ট্রি দ্য টোটাল ভ্যালু অফ দ্য ডেবিট সাইড শুড ম্যাচ উইথ দ্য টোটাল ভ্যালু অফ দ্য ক্রেডিট সাইড। আচ্ছা, পরে বলছে when the value of an asset increases we debit their balance by the increased amount, and when the value of an asset decreases we credit their balance by the decreased amount. এটা যেমন আমি বললাম, ফার্স্টেই বলেছিলাম যে কোনো অ্যাসেটের ভ্যালু যদি বাড়ে তাহলে যতটা বাড়লো ততটা অ্যামাউন্ট দিয়ে সেই অ্যাসেটটাকে ডেবিট করতে হবে। সাপোজ বললাম আমার কাছে ধরো আমি মানে বিজনেসের কাছে 10,000 টাকার ফার্নিচার আছে। সাপোজ একটা বিজনেসের কাছে 10,000 টাকার ফার্নিচার আছে। এবার সে আরও 2,000 টাকার ফার্নিচার কিনলো, তাহলে ফার্নিচারের টোটাল যে ভ্যালুটা সেটা 2,000 টাকা বাড়লো। তাহলে ফার্নিচারকে আমি ডেবিট করবো কত টাকা দিয়ে? 12,000 টাকা দিয়ে না কিন্তু, বা 10,000 টাকা দিয়ে না কিন্তু, কতটা বাড়লো? 2,000 টাকা বাড়লো। তাহলে আমি ফার্নিচারকে ডেবিট করবো 2,000 টাকা দিয়ে। 10,000 টাকার ফার্নিচার আমার কাছে ছিল, আমি আরও 2,000 টাকার ফার্নিচার কিনলাম, তাহলে ফার্নিচারটা আমার কাছে বাড়ছে। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট করবো 2,000 টাকা দিয়ে। এবার ফার্নিচারকে আমি ধরো কিনলাম, ক্যাশে কিনলাম, তাহলে ফার্নিচারটা কেনার সময় আমাকে ক্যাশও পেমেন্ট করতে হচ্ছে। এবার ক্যাশটা কী অ্যাকাউন্টে আসছে? রিয়েল অ্যাকাউন্টে আসছে। তাহলে রিয়েল অ্যাকাউন্টে কী বলা হয়েছিল? ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট। এবার ফার্নিচার যখন আমি কিনছি তখন আমার কাছ থেকে ক্যাশটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে ফার্নিচার আমার কাছে চলে আসছে, এবার ফার্নিচার বাড়ছে, তার মানে
ক্যাশ বেরিয়ে যাচ্ছে আর ফার্নিচারটা আসছে। ফার্নিচার যখন বাড়ছে তখন ওটা অ্যাসেটের ভ্যালু বাড়লে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট করব, আবার ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট যখন বেরিয়ে যাচ্ছে তখন আমি ওটাকে ক্রেডিট করবো। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটা হচ্ছে পারচেস ফার্নিচার ফর ক্যাশ, তার এন্ট্রি, মানে টাকা দিয়ে ফার্নিচার কিনলাম তার এন্ট্রি হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এবার বলেছে when the value of liability increases we credit their balance by the increased amount, and when the value of liability decreases we debit their balance by the decreased amount. যখন লায়াবিলিটির ভ্যালুটা বেড়ে যায় তখন সেটাকে আমরা ক্রেডিট করি, আর যখন লায়াবিলিটির ভ্যালুটা কমে যায় তখন সেটাকে আমরা ডেবিট করি। যেমন বলছি, সাপোজ আমি লোন নিচ্ছি ব্যাংক থেকে, লোন নিলে কি হয়, আমি ব্যাংকের কাছে গিয়ে বললাম আপনি আমাকে লোন দিন, ব্যাংকে বললাম লোন দিতে, তাহলে লোন দিলে আমি টাকা পাবো, প্লাস লোনটা আমার কাছে একটা লায়াবিলিটি। লোন নিলে আমি টাকাটা পাচ্ছি কিন্তু লোনটা আমার কাছে একটা লায়াবিলিটি। এই লোনটা যখন বাড়ে তখন সেটাকে ক্রেডিট করবো আমরা, আর টাকাটা পাচ্ছি তাহলে ক্যাশটা একটা রিয়েল অ্যাকাউন্ট, তাহলে রিয়েল অ্যাকাউন্টের সময় হবে কি যে ক্যাশটাকে আমরা ডেবিট করে দেবো। তো এই হচ্ছে এই 3টে পয়েন্ট। এবার আমরা একটা কোয়েশ্চেন সলভ করে দেখে নেবো কীরকম করে আমরা জার্নাল এন্ট্রিটা করবো, কীরকম করে জার্নাল এন্ট্রি পাস করা হয়। তো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিই আমরা। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে 1 ফেব্রুয়ারি, আচ্ছা ডেট দিয়ে দিয়েছে, আর আচ্ছা আগেরটাতে একটা জিনিস বোঝানো হয়নি সেটা বলে দিই, যে ফরম্যাটটাতে লেজার ফোলিও জেনারেলি আমাদের সামগুলো আসবে, এই লেজার ফোলিওতে আমাদের কিছু লিখতে হবে না। এই লেজার ফোলিওটা করা হয় কেন, যখন বুকস অফ অ্যাকাউন্টস থাকে, বুকস অফ অ্যাকাউন্টস অনেক বড় মোটা হয়, তখন এই লেজার ফোলিওতে আমাদের পেজ নাম্বারটা বা কোথায় নোট নাম্বারটা লেখা থাকে। তো এটা জেনারেলি আমাদের এমনি সময় কাজে আসবে না। তো আমরা ফার্স্ট অঙ্কটা থেকে দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে অন 1 ফেব্রুয়ারি 2013 পারচেসড ফ্রম XYZ Co অন ক্রেডিট, মনে রাখতে হবে এটা ক্রেডিটে কিনেছে মানে কি ধারে কিনেছে, টাকা দিয়ে কিনেছে, ধারে কিনেছে। পারচেসড ফ্রম XYZ Co অন ক্রেডিট 5 গ্রস পেন্সিলস অ্যাট ₹100 পার গ্রস। আবার বলে দিয়েছে 1 গ্রস ইজ ইকুয়াল টু 10 পিস, যদিও এটা আমাদের কোনো কাজে আসবে না কারণ 5 গ্রস পেন্সিল বিক্রি করেছে, মানে কিনেছে, আবার প্রাইসটাও গ্রসের রেটেই দেওয়া আছে ₹100 পার গ্রস। আচ্ছা তারপরে বলছে পারচেস রেজিস্টার ফর 200, ট্রেড ডিসকাউন্ট 10% রিসিভড, 10%। তো আমরা ফার্স্ট এন্ট্রিটা দেখে নিই। বলছে পারচেসড ফ্রম XYZ Co অন ক্রেডিট 5 গ্রস অফ পেন্সিল অ্যাট দি রেট 100 পার গ্রস। তার মানে টোটাল কত টাকার পেন্সিল কিনেছি আমি? 5 গ্রস, 100 টাকা পার গ্রস করলে 500 টাকার পেন্সিল কিনেছি আমি। কার থেকে কিনেছি? XYZ থেকে কিনেছি। এবার XYZ কোম্পানিটা কি? এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুল কী ছিল? ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। তাহলে আমাকে ধারে দিচ্ছে XYZ কোম্পানি, ধারে পেন্সিলটা দিচ্ছে আমাকে, তাহলে ক্রেডিট দ্য গিভার করব। আর আমি পেন্সিলটা পারচেস করছি, পারচেসটা কি? পারচেসটা নমিনাল অ্যাকাউন্টে কী বলেছে? expenses should be debited and incomes should be credited. Debit all expenses and losses, credit all gains and incomes. তো এখানে আমরা পারচেসটাকে ডেবিট করব আর XYZ কোম্পানিটাকে ক্রেডিট করব। এই জার্নাল এন্ট্রিটা আমরা দেখে নেব। এইটা হচ্ছে জার্নাল এন্ট্রিটা। এখানে জার্নাল এন্ট্রিটা কী আছে? পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট, আমি এগুলো ইংটা সরিয়ে দিই, পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু XYZ Co। এইবার এখানে আবার আমি এক্সটেন্ড করে দিচ্ছি, পারচেসটাকে ডেবিট করলাম কেন? পারচেসটা একটা আমার এক্সপেন্স আর এটা একটা নমিনাল অ্যাকাউন্ট, তাহলে এক্সপেন্সকে ডেবিট করতে হবে, অ্যাকাউন্টিং টু নমিনাল অ্যাকাউন্টের যে গোল্ডেন রুল সেটাতে এক্সপেন্সটা ডেবিট করতে হবে, তাহলে পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট। আর টু XYZ Co অ্যাকাউন্ট, XYZ কোটা কি? কোম্পানিটার নাম, এটা একটা পার্সোনাল অ্যাকাউন্টে ক্রেডিট দ্য গিভার করতে হবে, XYZ আমাদের পেন্সিলটা দিচ্ছে তার জন্য ক্রেডিট করে দিচ্ছি টু XYZ অ্যাকাউন্ট, ক্রেডিট করলাম এটা আমরা, মানে পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু XYZ। কত ভ্যালু লিখছি? 500 টাকা, আর এখানেও 500 টাকা। এবার কথাটা হচ্ছে এখানে আমি টু XYZ Co করলাম কেন? টু ক্যাশ করলাম না কেন? কারণ এখানে বলেই দিয়েছে এটাকে আমি ক্রেডিটে মানে ক্রেডিটে কিনেছি, আমি ক্যাশে কিনিনি, সুতরাং ক্যাশ এখানে দেবো না, এখানে যে আমাকে ধারে দিয়েছে তার নামটাই থাকবে। আচ্ছা তারপরে বলেছিল কি? পারচেস রেজিস্টার ফর ₹200, ট্রেড ডিসকাউন্ট রিসিভড 10%। মাথায় রাখতে হবে ক্যাশ ডিসকাউন্টের ক্ষেত্রে এন্ট্রিটা আমরা বুকস অফ অ্যাকাউন্টসে লিখি, কিন্তু ট্রেড ডিসকাউন্টের ক্ষেত্রে আমরা এর এন্ট্রিটা বুকস অফ অ্যাকাউন্টসে মেনশন করি না। সুতরাং এই জার্নাল এন্ট্রিটা কী হবে আমরা দেখে নেব। পারচেস রেজিস্টার বলেছে। এইবার
পারচেস রেজিস্টারের জন্য আবার সেই পারচেসটা আমাদের কাছে একটা এক্সপেন্স, আর আমরা পারচেসটাকে আমরা ডেবিট করবো, তাহলে এটা নমিনাল অ্যাকাউন্ট বলে, তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট করলাম। আর এটা কিন্তু কোথাও বলে দেয়নি, দেখে নাও, পারচেস রেজিস্টার ফর ₹200 ট্রেড ডিসকাউন্ট রিসিভ, তো এখানে কিন্তু কোথাও বলে দেয়নি যে রেজিস্টারটাকে ক্রেডিটে কিনেছে না ক্যাশে কিনেছে। যখন কিছু বলে দেওয়া থাকবে না তখন আমরা ধরে নেবো সেটা ক্যাশে কেনা হয়েছে। যখন কিছু বলে দেওয়া থাকবে না ডেবিট ক্যাশ না ক্রেডিট, তখন আমরা ধরেই নেবো ওটা ক্যাশে কেনা হয়েছে। তার জন্য পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, বা ব্যাঙ্কও লিখতে পারো, ক্যাশ আর ব্যাঙ্ক সেমভাবে ট্রিট করা হয় দুটোকেই। তার জন্য পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 180। এবার প্রশ্ন হলো, এখানে তো বলেছে 200 টাকা, তাহলে আমরা 180 রুপিস কেন করছি? কারণ 200 টাকা থেকে 10% মাইনাস করলে হচ্ছে 180, কিন্তু ট্রেড ডিসকাউন্টের এন্ট্রিটা আমরা এখানে দেখাবো না, কারণ ট্রেড ডিসকাউন্টটাকে বুকস অফ অ্যাকাউন্টসে রাখা হয় না, দেখানো হয় না। আচ্ছা, এইগুলো হচ্ছে, তারপরে আমরা দিয়ে দেবো ন্যারেশনটা দেওয়াটা দরকার, নাহলে মার্কস কেটে দেবে। ন্যারেশনে কী লিখেছি? বিং গুডস পারচেসড, এটা হচ্ছে ন্যারেশনটা, মানে এই জার্নাল এন্ট্রিটা কিসের ওপরে সেটা বলে দিতে হবে, যে গুডস কেনা হয়েছিল, বিং গুডস পারচেসড। আচ্ছা, তারপরে 3 ফেব্রুয়ারিতে বলছে পারচেস কম্পিউটার প্রিন্টার ফর অফিস ইউজ অন ক্রেডিট, এইবার দেখতে হবে, আমি কিন্তু কোয়েশ্চেনে লেখাই ছিল যে দিস ওয়ার দ্য ইনফরমেশন অফ এক্সপেন্সেস অফ এ স্টেশনারি শপ। এবার যেমন স্টেশনারি শপের কাজ কি? তারা স্টেশনারি কিনবে আর সেটাকে বিক্রি করবে। এবার দেখতে হবে পেন্সিল, রেজিস্টার, তারপরে পেপার, ইঙ্ক বক্স, এগুলো কিন্তু স্টেশনারির মধ্যেই পড়ছে। তো যেগুলো একটা কোম্পানি কিনবে ফর দ্য পারপাস অফ রিসেল, মানে কিনে আবার বিক্রি করবে, সেগুলোকেই আমরা ধরবো হচ্ছে কোম্পানির যে বিজনেসের গুডস, মানে যেগুলোকে কেনা বেচা হবে সেটা দিয়ে, সেগুলোকে আমরা পারচেসেসের খাতায় রাখবো। যেমন যখন রেজিস্টারটা কেনা হয়েছিল তখনও পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট করেছিলাম, যখন পেন্সিল কেনা হয়েছিল তখনও পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট করেছিলাম। কিন্তু কম্পিউটার প্রিন্টার কিন্তু কোনো স্টেশনারি না। এবার কম্পিউটার প্রিন্টারটা কি? একটা ফিক্সড অ্যাসেট ফর দ্য বিজনেস। কম্পিউটার প্রিন্টারটা এদের জন্য একটা ফিক্সড অ্যাসেট ফর দ্য বিজনেস। এটা যদি কোনো কম্পিউটার প্রিন্টারের দোকান হতো, তাহলে কিন্তু কম্পিউটার প্রিন্টারটাও একটা র মেটেরিয়াল, মানে একটা গুডস হয়ে যেত, তাহলে সেটাও কিন্তু পারচেসেসের মধ্যেই ধরতাম। কিন্তু এখানে কিন্তু এই দোকানটা কম্পিউটার মেটেরিয়ালের না, এই দোকানটা কম্পিউটার প্রিন্টারের না, এই দোকানটা হচ্ছে স্টেশনারির দোকান। তার জন্য কম্পিউটার প্রিন্টারটা এখানের জন্য এই দোকানের জন্য একটা অ্যাসেট। তার জন্য যখন অ্যাসেট কোনো কেনা হয় তখন আমরা কিন্তু ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্টটাকে ডেবিট করি। কেন করি? কারণ ফিক্সড অ্যাসেট একটা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। যখন রিয়েল অ্যাকাউন্ট বাড়ে বা ডেবিট হোয়াট কামস ইন বলেছে, মানে যখন বাড়ে বা যখন কামস ইন হয় তখন সেটাকে ডেবিট করি, যখন কমে বা বাইরে চলে যায় তখন সেটাকে ক্রেডিট করি। এবার যখন আমি কম্পিউটার প্রিন্টারটা পারচেস করছি, তখন কম্পিউটার প্রিন্টারটা আসছে, তাহলে কম্পিউটার প্রিন্টারটাকে করবো ডেবিট। আর কম্পিউটার প্রিন্টার কিনতে গেলে আমার ক্রেডিটে কিনতে হবে বা ক্যাশে কিনতে হবে। যদি ক্যাশে কেনা হয় তাহলে ক্যাশটা বাইরে চলে যাচ্ছে, তাহলে ক্যাশটাকে ক্রেডিট করে দেবো। কিন্তু এখানে বলে দিয়েছে আবার ক্রেডিটে কিনে দিয়েছে, কিন্তু কোনো কার থেকে কিনেছে কোম্পানির নাম কিছু বলে দেয়নি। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো? ক্রেডিটার্সের একটা অ্যাকাউন্ট বানাবো। কী করবো? ক্রেডিটার্সের একটা অ্যাকাউন্ট বানাবো, সেটাকে আমরা ক্রেডিট করে দেবো। কেন ক্রেডিট করবো? কারণ ক্রেডিটার্স একটা লায়াবিলিটি আমার কাছে, তাকে পরে টাকাটা ফেরত দিতে হবে। ক্রেডিটার্স যখন লায়াবিলিটি, সেটাও একটা রিয়েল অ্যাকাউন্ট, লায়াবিলিটি বাড়লে আমরা তাকে ক্রেডিট করে দিই। তো যাই হোক, পারচেস কম্পিউটার ফর অফিস ইউজ অন ক্রেডিট ফর ₹4,000, এখানে লেখা আছে পারচেস কম্পিউটার ফর অফিস ইউজ অন ক্রেডিট ফর ₹4,000। এটা বেলা আমরা করবো হচ্ছে কম্পিউটার প্রিন্টার অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স। এই যে লেখা আছে কম্পিউটার প্রিন্টার অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স। কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হলো। কম্পিউটার প্রিন্টারকে আমরা ডেবিট করলাম কেন, পারচেসকে ডেবিট করলাম না কেন? কারণ পারচেসেস তখনই ডেবিট করবো যখন কোম্পানি তার যে বিজনেসের গুডস বা যেটাকে নিয়ে ডিল করে সেটা যখন কিনছে তখনই আমরা পারচেস করবো। বাকি সময় আমরা যে অ্যাসেটটা কিনছে সেই অ্যাসেটের নামটা ডাইরেক্টলি লিখে দেবো। তারপর ডেট দিলাম, তারপরে দিলাম কম্পিউটার প্রিন্টার অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স 4,000 টাকা, বিং কম্পিউটার প্রিন্টার পারচেস অন ক্রেডিট। আচ্ছা, এরপরে আমরা নেক্সট এন্ট্রিতে যাই। নেক্সট এন্ট্রিতে লেখা আছে পারচেসড অন ক্রেডিট ফ্রম পেপার মার্ট 5 reels of white paper at the rate ₹65 per reel। এখানে বলেছে কি, পেপার মার্ট বলে একটা দোকান আছে, সেই দোকান থেকে ও 5 রিল হোয়াইট পেপার কিনেছে। সে কত টাকা কিনেছে? রেটটা বলে দিয়েছে ₹65 per reel। তাহলে 5টা রিল কিনেছে, তার টোটাল প্রাইস কত? 65 × 5 করলে আমরা কত পাচ্ছি? 325। 65 × 5 করলে আমরা পাচ্ছি 325। এইবার এখানে বলেছে পারচেস অন ক্রেডিট,
তার কার থেকে কিনেছে, পেপার মার্ট থেকে নাম বলে দিয়েছে। আর এখানে কিন্তু হোয়াইট পেপার কিনেছে, হোয়াইট পেপার ইজ আ স্টেশনারি, তাহলে এটাকে আমরা পারচেজেসের মধ্যেই ধরবো। তাহলে এখানে আমরা কী করবো, পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট টু পেপার মার্ট। কী লিখেছি দেখে নিই, পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট টু পেপার মার্ট 5 × 65, কারণ 65 রুপিস পার রিল, 5টা রিল কিনেছিল, তাহলে 325 এখানে, 325 এখানে। আর এটার আমরা নারেশন দিয়ে দিয়েছি, বিং গুডস পারচেজ অন ক্রেডিট ফ্রম পেপার মার্ট। আচ্ছা, নেক্সট কী লিখেছে, পারচেসড 1 dozen of ink box at ₹50 per unit, পারচেসড 1 dozen of ink box at ₹50 per unit। এখানে কিন্তু ক্রেডিটে কিনেছে না ক্যাশে কিনেছে কিছুই বলে দেয়নি, তাহলে আমরা ধরে নেবো কি, আমি বলেছিলাম কিছু না বলে দেওয়া থাকলে ক্যাশে ধরে নেবো। তাহলে আমরা কি এখানে আবার কী কিনেছে, ইঙ্ক বক্স কিনেছে, ইঙ্ক বক্স ইজ অলসো স্টেশনারি, তাহলে এটা নর্মাল গুডস কিনেছে যেগুলো নিয়ে বিজনেসটা ডিল করে, কারণ এটা একটা স্টেশনারি শপের একটা ইনফরমেশন। তো আমরা লিখবো পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, 50 রুপিস পার ইউনিট বলেছে, 1 ডজন কিনেছে, তার 1 ডজনে কত হয়, 12 ইউনিট থাকে, তাহলে 50 × 12 600 রুপিস। তাহলে পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট করলাম কেন, কারণ ওটা নমিনাল অ্যাকাউন্ট, আর নমিনাল অ্যাকাউন্টের মধ্যে এক্সপেন্সেসকে ডেবিট করতে হয়, তাহলে পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট করলাম। আর ক্যাশটা একটা রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশটাকে কী হচ্ছে, পারচেস করলে ক্যাশটা বেরিয়ে যাচ্ছে আমার থেকে, যখন ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট, ক্রেডিট হোয়াট গোজ আউট, ক্যাশটা গোজ আউট হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তার জন্য ক্যাশটাকে আমরা ক্রেডিট করছি। ক্রেডিট কী করে বুঝলাম, এই টু দিলে ক্রেডিট হয়, তাহলে পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 600 বিং গুডস পারচেসড, নারেশনটা লিখে দিলাম। তো এটা ফার্স্ট কোয়েশ্চেন। আমরা নেক্সট একটা কোয়েশ্চেন করবো অন্য একটা ভিডিওতে, পরের একটা ভিডিওতে, সেটা খুব শীঘ্রই পেয়ে যাবে। তো আজকের জন্য এটুকুনি থাকুক, তোমরা একবার এই জার্নাল এন্ট্রিগুলো দেখবে, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলবে। আর এই কোয়েশ্চেন, এই ফার্স্ট যে পেজটা ছিল, ফার্স্ট পেজে যে গোল্ডেন রুলসগুলো ছিল, এই গোল্ডেন রুলসগুলো কিন্তু মনে করে তোমরা মাথায় রাখবে, এই গোল্ডেন রুলসগুলো সব ক্ষেত্রেই লাগবে, সব সময় লাগবে, তো না হলে অ্যাকাউন্টসটা হবে না। তো থ্যাংকস ফর ওয়াচিং।